পোলাপান বলে অনুপাত পারি না, আমি বলি অনুপাত কিছুই না। আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি হ্যাক্স অনলাইন কলেজের পক্ষ থেকে। তো যেই ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে, তোমরা প্রথমেই বুঝতে পেরেছো, অনুপাত। আজকে দেখাবো, এই ভিডিও দেখার পর তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ অনুপাত বিষয়। তো সবাই একটু ভিডিওটি এনজয় করতে থাকো। দেখো, তোমাদের প্রশ্ন যেভাবে আসতে পারে তারল্য অনুপাত সমূহ। এখন একটু কথা বলি, যদি তোমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় লিখিত প্রশ্ন আসে তাহলে তুমি ধরে নিতে পারো তোমাকে এরকম অনুপাত নির্ণয় করতে বলা হতে পারে। 3-4টি অনুপাত নির্ণয় করতে বলবে, এরকম একটি প্রশ্ন দেয়া থাকবে, সেখান থেকে তোমাকে এই অনুপাতগুলো বের করতে হবে। এবং এইচএসসি পরীক্ষার জন্য তো অনুপাত যারা একদমই দুর্বল তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ খুবই সহজ অনুপাত এখান থেকে আসতে দেখা যায়। সো সবাই ভিডিওটি দেখবে এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমার নৈতিক দায়িত্ব হচ্ছে শেয়ার করা। ওকে, তাহলে আমরা দেখি তারল্য অনুপাত সমূহ যদি বলা হয় লিখতে অথবা নির্ণয় করতে, তাহলে সর্বপ্রথমেই তোমাকে জানতে হবে তারল্য অনুপাত সমূহ কি, ঠিক না? তারল্য অনুপাত সমূহ হচ্ছে 4টি। তোমরা ভালো করে খাতায় নোট দাও, ইনশাল্লাহ তোমরা আরো বেটার পারবে। তো তারল্য অনুপাতের আমি দেখো নামগুলো দিয়েছি, সূত্রগুলো দিয়েছি এবং তার আদর্শ মান কত হবে সেটিও দিয়েছি। একটু দেখো, তারল্য অনুপাতের মধ্যে চলতি অনুপাত যদি নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা লিখব চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। আবার বলছি, চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। যারা আমার চলতি সম্পদ আর চলতি দায় চিনো না, তারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখবে, চলতি সম্পদ এবং চলতি দায় শেখার শর্ট টেকনিকটা ভিডিও দিয়েছি, সেটা দেখে নেবে। তো দেখো, চলতি অনুপাতের সূত্র হচ্ছে এটা, আর আদর্শ মান হচ্ছে 2:1। অর্থাৎ এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে 1 টাকা দায়ের বিপরীতে কোম্পানিতে 2 টাকার সম্পদ থাকতে হবে। আবার বলছি, 1 টাকা চলতি দায়ের বিপরীতে 2 টাকা সম্পদ অবশ্যই থাকতে হবে। এটাই হচ্ছে আমার চলতি অনুপাতের আদর্শ মান। যদি এইখানে 1:1 থাকে চলতি অনুপাতে, তাহলে তুমি ধরে নিবে তোমার অনুপাতটি সন্তোষজনক নয়। আমরা যখন অনুপাতে কমেন্ট লিখব তখন এভাবে লিখতে হবে, 2:1 হলে সন্তোষজনক, অথবা 3:1 হলে আরো ভালো, কারণ আমার সম্পদ বেশি দায় কম। আর যখনই লেখা থাকবে 1:1 অর্থাৎ তোমার দায় আর সম্পদ সমান সমান, তাহলে কিন্তু তুমি সেটা হচ্ছে অসন্তোষজনক। ঠিক আছে, এরপর চলো, যে অনুপাতটি না শিখলেই হবে না, এটি খুবই গুরুত্বপূর্ণ, আসবেই 100% ধরে নাও। তারল্য অনুপাত অথবা দ্রুত অনুপাত অথবা অগ্নি অনুপাত অথবা অ্যাসিড অনুপাত, এই নামগুলোতে এই অনুপাতটা আসতে দেখা যায়। সেজন্য তোমরা কি করবে, আগে সূত্রটা শিখে নিবে। তারল্য সম্পদ ডিভাইডেড বাই তারল্য দায়। এখন তারল্য সম্পদ কি ভাইয়া, তারল্য দায় কি, সেগুলো তো আমরা চিনি না। ইনশাল্লাহ আজকের পর তুমি সকল কিছু জেনে যাবে। একটু দেখো, তারল্য সম্পদ আমি খুব শর্টে দেখিয়ে দিয়েছি। এখানে তারল্য সম্পদ ইজ ইকুয়াল টু মোট চলতি সম্পদ থেকে সমাপনী মজুদ বাদ দিবে এবং অগ্রিম যত খরচ আছে সেগুলো বাদ দিবে। বাদ দিলে যা পাই সেটাকে বলবো আমরা তারল্য সম্পদ। আবার বলছি, তারল্য সম্পদ ইজ ইকুয়াল টু মোট চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ মাইনাস অগ্রিম খরচ, তাহলে আমরা পাবো তারল্য সম্পদের পরিমাণ। এরপর তারল্য দায় কোনটি? তারল্য দায় হচ্ছে মোট চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত অথবা ব্যাংক ওডি বিয়োগ করতে হবে। বিয়োগ করলে যে দায়টি পাবো আমরা সেটি হচ্ছে তারল্য দায়। এরপর দেখো, তো তারল্য অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1। 1 টাকা সম্পদের বিপরীতে 1 টাকা দায় থাকতে পারে, কিন্তু এটা কিন্তু সম্পদের বিপরীতে দায় বেশি হলে কিন্তু তোমার জন্য অসন্তোষজনক হয়ে যাবে। 1:2 হতো তাহলে কিন্তু তোমার জন্য সেটা ছিল অসন্তোষজনক। ঠিক আছে, আশা করি একটু ভালো করে বুঝে নাও। 1.5:1 হলে, অর্থাৎ সম্পদ যদি 1.5 টাকা থাকে আর যদি দায় যদি 1 টাকা থাকে, তাহলে এটি হচ্ছে তোমার জন্য সন্তোষজনক। যখনই হচ্ছে তুমি দেখবে তোমার দায়ের পরিমাণ বেশি হয়ে গিয়েছে, তখন বুঝে নিবে যে আমার কোম্পানি আস্তে আস্তে দেউলিয়া হতে চলেছে। ঠিক আছে, এরপর দেখো, নেক্সট ওয়ান হচ্ছে চলতি মূলধন অনুপাত অথবা কার্যকরী মূলধন অনুপাত। এটিকে ইংলিশে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। আবার বলছি, আমি ইংলিশ নামগুলো বলে দিচ্ছি।
এই 3 নম্বর অনুপাত চলতি মূলধন অনুপাত অথবা কার্যকরী মূলধন অনুপাতকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। আর এগুলো একটু বলে দিই, চলতি অনুপাতকে বলা হয় তো জানো সবাই, ঠিক আছে। আর তারল্য অনুপাতকে বলা হয় লিকুইডিটি রেশিও, একটু ভালো করে মনে রাখো। আর চলতি মূলধন অথবা কার্যকরী মূলধন অনুপাতকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। তো ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও কিভাবে নির্ণয় করব আমরা? উপরে চলতি মূলধন, নিচে চলতি দায়, ঠিক আছে। আবার বলছি, উপরে চলতি মূলধন, নিচে হচ্ছে চলতি দায়। তো চলতি মূলধন কি সেটা আমরা জানি না। তো দেখো ভাইয়া, এখানে আমি লিখে দিয়েছি চলতি মূলধন অথবা কার্যকরী মূলধন ইজ ইকুয়াল টু চলতি সম্পদ মাইনাস চলতি দায়। অর্থাৎ চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করলে আমরা যে অঙ্কটি পাবো সেটিকে বলবো আমরা চলতি মূলধন অথবা কার্যকরী মূলধন অথবা ওয়ার্কিং ক্যাপিটাল, ঠিক আছে। এটার আদর্শ মান হচ্ছে 1:1, অর্থাৎ 1 টাকা চলতি দায়ের বিপরীতে আমার কার্যকরী মূলধন আছে 1 টাকা। যদি হয় তাহলে সেটা হচ্ছে তোমার জন্য সন্তোষজনক, এর বিপরীত হলে কিন্তু সেটা হবে অসন্তোষজনক, ঠিক আছে। এরপর যে অনুপাতটি আসে না কিন্তু আমাদের জানা দরকার, যদি বলেই দেয় যে তারল্য অনুপাত সমূহ নির্ণয় করো, এখন কিন্তু স্পেসিফিক বলেনি চলতি অনুপাত নির্ণয় করো, তারল্য অনুপাত নির্ণয় করো, এরকম স্পেসিফিক যদি না বলে তাহলে তোমাকে এইভাবে বলতে পারে তারল্য অনুপাত সমূহ নির্ণয় করো। তখন তোমাকে এই 4টি অনুপাতই নির্ণয় করে দেখাতে হবে অঙ্ক থেকে। তো নগদ অনুপাত সমান হচ্ছে নগদ বাই চলতি দায়, অর্থাৎ নগদ টাকার বিপরীতে কত টাকা চলতি দায় আছে সেটাই নির্দেশ করে আমার নগদ অনুপাত। আশা করি তোমরা সূত্রগুলো লিখে নিয়েছো। এখন আমি তোমাদেরকে যেটি দেখাবো, তোমরা দেখতেই পাচ্ছ টেবিল 101 নামে একটি টেবিল দিয়েছি। এটা হচ্ছে একটি অঙ্ক, এখান থেকে তোমরা কিভাবে চলতি অনুপাত এবং হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত, তারল্য অনুপাত নির্ণয় করবে সেটি ভালো করে খেয়াল করো। নগদ তহবিল, মজুত পণ্য, প্রাপ্য বিল অথবা বিক্রয় খতিয়ানের জের, প্রাপ্য বিল, তারপর হচ্ছে অগ্রিম খরচা বলে। তো এগুলো হচ্ছে আমার চলতি সম্পদ, ঠিক আছে। উপরেরগুলো আমি দিয়ে দিয়েছি। মোট চলতি সম্পদ 1,17,500 টাকা। এরপর পাওনাদার অথবা ক্রয় খতিয়ানের জের, পদেয় বিল, ব্যাংক অডিট। এই ব্যাংক অডিটটা অনেকেই ভুল করো, সেজন্য আমি ওডি দিয়ে লিখেছি। ব্যাংক ওডি মানে হচ্ছে ব্যাংক ওভারড্রাফট, আর ওভারড্রাফট মানে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। তো এই ব্যাংক জমাতিরিক্তটা হচ্ছে আমার জন্য চলতি দায়, ঠিক আছে। ব্যাংক থেকে যদি আমি টাকা যে পরিমাণ ছিল তার থেকে বেশি তুলে ফেলি তাহলে সেটা হচ্ছে আমার জন্য দায়, কারণ ব্যাংকের কাছে আমি দায়বদ্ধ আছি। সেজন্য সেটিকে আমরা বলে থাকি ব্যাংক জমাতিরিক্ত অথবা ব্যাংক ওভারড্রাফট অথবা ব্যাংক অডিট। বকেয়া সংক্রান্ত যত খরচ আছে সেগুলো হচ্ছে চলতি দায়। তো এখানে চলতি দায়ের পরিমাণ দেয়া আছে মোট 57,500 টাকা। তো এইবার আমরা 4টি অনুপাত নির্ণয় করি, দেখি পারি কিনা। প্রথমেই আমরা চলতি অনুপাত নির্ণয় করব। তো চলতি অনুপাত যদি নির্ণয় করি, 1 চলতি অনুপাত ইজ ইকুয়াল টু, উপরে হবে চলতি সম্পদ, নিচে হবে চলতি দায়। চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। আমি আবার একটু লিখে পড়াচ্ছি। তো এখন দেখো তোমার চলতি সম্পদ, মোট চলতি সম্পদ দেয়া আছে 1,17,500 টাকা। তো আমি 1,17,500 টাকা লিখে দিব। 1,17,500 উপরে মোট চলতি সম্পদ লিখে ফেললাম। আর হচ্ছে নিচে মোট চলতি দায় দেয়া আছে 57,500 টাকা। এই 57,500 টাকা এখানে বসিয়ে দাও। বসানোর পর তোমরা একটু ক্যালকুলেটর ইউজ করবে। যদি ক্যালকুলেটর ইউজ করি, ওকে, ক্যালকুলেটর ইউজ করলে আমরা দেখি এইখানে আসে 2.04, ঠিক আছে, 2.04। এখন ভাইয়া আমার আনসার তো আসছে 2.04, ঠিক না? আনসার কোনটা হবে? শোনো, সবসময় তোমাকে আনসার করতে হলে এইখানে *1 দিতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এটার মিনিংটা কি দাঁড়ায়? 1 টাকা চলতি দায়ের বিপরীতে আমার সম্পদ আছে 2.4 টাকা। আবার বলছি, 1 টাকা চলতি দায়ের বিপরীতে আমার চলতি সম্পদ রয়েছে প্রতিষ্ঠানে 2 টাকা 0.4 পয়সা, ঠিক আছে। তো আমার জন্য কিন্তু দেখো আমি আদর্শ মান কোনটি বলেছিলাম, 2:1। তাহলে এখন দেখো তো আমার এই যে 2 টাকা থেকে একটু বেশি বের হলো,
তাহলে আমরা কমেন্টে লিখব যে চলতি অনুপাত প্রতিষ্ঠানের জন্য সন্তোষজনক, ঠিক আছে, মানে ভালো। ওকে, এরপর দ্বিতীয় অনুপাতটি আমরা নির্ণয় করব। দেখো, আমরা যদি তারল্য অনুপাত নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে, তারল্য সম্পদ এবং তারল্য দায় বের করে নিতে হবে। তোমরা সুন্দর করে খাতায় লিখবা, ঠিক আছে। তো তারল্য সম্পদ বের করার সূত্র হচ্ছে এই যে তারল্য সম্পদ ইজ ইকুয়াল টু মোট চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুতপূর্ণ মাইনাস অগ্রিম খরচ। এখন এটাই করব আমরা, দেখি তারল্য সম্পদ বের করি। তারল্য সম্পদ ইজ ইকুয়াল টু, দেখি মোট চলতি সম্পদ কত আছে, 1,17,500 টাকা। তো তুমি 1,17,500 টাকা লিখে দিলাম। এখন সমাপনী মজুত পূর্ণ কত টাকা, এই যে মজুত পূর্ণ এটাই হচ্ছে আমার সমাপনী মজুত পূর্ণ, ঠিক আছে। তো সমাপনী মজুত পূর্ণ 12,500 টাকা আমরা বিয়োগ করব। এরপর খুঁজবো যে আমার কোনো অগ্রিম খরচ আছে কিনা। তো দেখলাম অগ্রিম খরচ একটি দেয়া আছে, কত টাকা, 10,000 টাকা। এই 10,000 টাকাও আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত টাকা পাই একটু দেখো ক্যালকুলেটরের সাহায্যে। বিয়োগ করলে আমরা পেলাম 95,000 টাকা, ঠিক আছে। তো তারল্য সম্পদ পেলাম 95,000, আমরা লিখে দিলাম। এখন তারল্য দায় নির্ণয় করতে হবে, এই যে আমার এই তারল্য দায়টা নির্ণয় করতে হবে, কারণ আমরা জানি কি নিচে তারল্য দায় বসে। তো মোট চলতি দায় থেকে ব্যাংক জমাকৃত বাদ দিলেই তো হচ্ছে আমার তারল্য দায় বের হয়ে যায়। তো দেখি মোট চলতি দায় আছে 57,500। তো আমরা 57,500 থেকে বিয়োগ করব ব্যাংক জমাকৃত আছে কিনা সেটা আগে দেখতে হবে। এই যে ব্যাংক ওডি, এটাই হচ্ছে ব্যাংক জমাকৃত। এটা কত টাকা দেয়া আছে, 15,000 টাকা। তাহলে আমি 15,000 টাকা এখান থেকে বিয়োগ করে দেব। 57,000 পেলাম আমরা 42,500 টাকা। এই 42,500 টাকা আমরা নিচে বসিয়ে দিব, 42,500। এখন আমরা 95,000 টাকাকে ভাগ করব 42,500 টাকা দিয়ে। যদি ভাগ করি তাহলে দেখলাম যে আমার 2.24 টাকা আসছে, ঠিক আছে। এখন আনসারটা কীভাবে দিব ভাইয়া, অবশ্যই তোমাকে কি করতে হবে, দেখো লাস্টে *1 দিতে হয়। তো এই যে 1 বসিয়ে দিলাম, এর মিনিংটা হচ্ছে 1 টাকা তারল্য দায়ের বিপরীতে আমার 2.24 টাকা তারল্য সম্পদ আছে, অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য পর্যাপ্ত পরিমাণে তারল্য সম্পদ রয়ে গেছে। শোনো, একটা কথা বলি, এখন আমাকে বলতে পারো যে ভাইয়া আদর্শ মান হচ্ছে 1:1, ঠিক না? তো তারল্য সম্পদ বেশি রয়ে গেল। একটা কথা আমরা ফিন্যান্সে শিখেছিলাম, তারল্য বনাম মুনাফা নীতি। যদি নগদ টাকা অলসভাবে পড়ে থাকে তাহলে কিন্তু সেখান থেকে কোনো বাইরে থেকে কোনো মুনাফা করা যায় না। তো এইখানে আমরা বলতে পারি যে যেহেতু হচ্ছে আমার তারল্য দায়ের বিপরীতে তারল্য সম্পদের পরিমাণটা বেশি, সেহেতু আমরা বলতে পারি যে এইখানে আমার 1 টাকা 24 পয়সা হচ্ছে আমার অলস সম্পদ, ঠিক আছে। কারণ এই যে আমার তো সম্পদ থাকার কথা ছিল তারল্য সম্পদ 1:1, যেহেতু 1 টাকা থেকে বেশি রয়ে গিয়েছে সেহেতু আমরা বলতে পারি যতটুকু টাকা বেশি আছে ততটুকু টাকাকে বলতে পারি আমরা অলস সম্পদ। অর্থাৎ এখানে অলস তারল্য সম্পদ হচ্ছে 1 টাকা 24 পয়সা, ঠিক আছে, এরকম বলতে পারি। কিন্তু এটা কিন্তু আমার জন্য প্রতিষ্ঠানের জন্য সন্তোষজনক, যেহেতু সম্পদ বেশি আছে। ওকে, এরপর আমরা নির্ণয় করব চলতি মূলধন অনুপাত, ঠিক আছে। তো চলতি মূলধন অনুপাত নির্ণয় করতে হলে আমাদেরকে আগে বের করতে হবে কার্যকরী মূলধন অথবা চলতি মূলধন। এটা মুছে দিলাম। দেখো, আমাকে আগে কি নির্ণয় করতে হবে, চলতি মূলধন। তো চলতি মূলধন নির্ণয় করতে হলে আমরা জানি চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তো একটু দেখো মোট চলতি সম্পদ কত টাকা দেওয়া আছে ভাইয়া, মোট চলতি সম্পদ দেওয়া আছে 1,17,500 টাকা। তো এই 1,17,500 টাকা থেকে আমরা মোট চলতি দায় বিয়োগ করে দিই 57,500। তো বিয়োগ করলে যত হয় কত লিখব, এইখানে পেলাম আমরা কার্যকরী মূলধন 60,000 টাকা। এই 60,000 টাকা হচ্ছে আমার কার্যকরী মূলধন, ঠিক আছে। তো আমরা 3 নম্বর অনুপাতটা নির্ণয় করছি, চলতি মূলধন অনুপাত। মূলধন অনুপাত
ইজ ইকুয়াল টু উপরে লিখবো আমরা চলতি মূলধন পেলাম 60,000 টাকা, আর চলতি দেয়াই আছে 57,500 টাকা। তো 57,500 টাকা আমরা লিখি এখানে। এখন 60,000 টাকাকে 57,500 টাকা দিয়ে যদি ভাগ করো তাহলে দেখতে পাবা এখানে 1.04। এইখানেও তোমাকে সেমভাবে ইস্টু দিতে হবে। তাহলে দেখো আমার আদর্শ মান কত, আমরা যদি কমেন্ট লিখি যে 1:1, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার এই যে আমার চলতি মূলধনের পরিমাণটা বেশি, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের জন্য এটিও হচ্ছে কি সন্তোষজনক, অসন্তোষজনক নয়, এটি সন্তোষজনক। আমার 1:1 যদি 1-এর থেকে কম হতো, এই টাকাটা যদি 0.95 হতো শুধুমাত্র, তাহলে আমি বলতাম যে প্রতিষ্ঠানের জন্য সেটা হচ্ছে অসন্তোষজনক। কিন্তু দেখা যাচ্ছে এইখানে আমার মানগুলো প্রায় সেম, বরঞ্চ একটু বেশি আছে, সেজন্য এটি হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সন্তোষজনক। আশা করি তোমরা পারবে। আর নগদ অনুপাত তো পারবে। এখন আশা করি নগদ অনুপাত হবে শুধুমাত্র এই নগদ তহবিল 30,000 টাকা তোমরা উপরে লিখবে, লেখার পর চলতি দায় 57,500 টাকা দিয়ে ভাগ দিবে, যা বের হয় সেটাই হচ্ছে তোমার নগদ অনুপাত। এই ছিল আজকে আমার তারল্য অনুপাত সমূহ নিয়ে একটি ভিডিও। অনুপাতের এটি হচ্ছে পার্ট 1। আমি ক্রমান্বয়ে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে তার উপর সম্পূর্ণ ভিডিও দিয়ে যাব, যদি তোমরা আমার ভিডিওটি শেয়ার করে দাও। এটা ভাইয়া তোমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। শিক্ষামূলক ভিডিও তুমি পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে দাও। আমরা তো সাহায্য করছি, একে অপরকে সাহায্য করাই হচ্ছে আমাদের মানবিকতা, ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো। আর হচ্ছে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যদি তোমরা চাও যে না ভাইয়া আমরা আপনার ভিডিওগুলো দেখে আমরা পরীক্ষা দিতে চাই, তাহলে অবশ্যই আমরা লিঙ্ক ইউটিউব ডেসক্রিপশনে কিছু লিঙ্ক দিয়ে দিয়েছি আমাদের ফেসবুক পেজের। তোমরা সেই পেজে অ্যাড হয়ে চাইলে তোমরা সরাসরি পরীক্ষাগুলো দিতে পারো। পরীক্ষাগুলো নেওয়া হবে তোমার শুক্রবার, শনিবার। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।